সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি, হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে কিছু সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে রয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আরেকটি খবর হচ্ছে, আসছে বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স ও সিগারেটের কর বাড়ানো হবে না, এমনটা জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান। রাজধানীর খিলক্ষেতে 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক তরুণকে স্থানীয়দের গণপিটুনির পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের আরও একটি খবর জানাতে চাই, সেটি হচ্ছে যে ভারতের নাগপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে, একটি সিনেমার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে রীতিমতো দাঙ্গা বা রীতিমতো সংঘর্ষ সহিংসতা ঘটছে এবং আজও কারফিউ সেখানে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয় কারণে নয়, বরং তা ছিল রাজনৈতিক। মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাথে তিনি গতকালে কথা বলেছিলেন। আরেকটি খবর, করুণ কান্নার খবর, সেটি হচ্ছে যে পবিত্র রমজানে গাজার পথে পথে লাশ, শিশুর কান্না, প্রিয়জনের আর্তনাদ। 4 শতাধিক ফিলিস্তিনি হত্যার পর নেতানিয়াহু বললেন, এটা কেবল শুরু। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ আমাদের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা সেই বিষয়গুলো আজকের আলোচনায় যুক্ত করার চেষ্টা করব। আজকের আলোচনায় আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন মাসুকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক বিএনপি। রয়েছেন বামে মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং রয়েছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরু করতে চাই শারমিন আপনাকে দিয়ে। মনিরা শারমিন, আপনাকে যদি আমি একটু বলি, একটা সংবাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে রমজানে আসলে দেশের বাইরে দুটো ঘটনা বললাম, একটি ভারতে এবং একটি ফিলিস্তিনে। ভারতের ঘটনাটি যে আওরঙ্গজেবের একটি সিনেমার একটা বিষয়কে কেন্দ্র করে মুসলিম বাড়িঘরে হামলার ঘটনা, এবং ফিলিস্তিনের কথা আগেই বলেছি, পথে পথে মানুষের লাশ, আক্রমণ, এবং যেখানে নেতানিয়াহু বলেন মাত্র শুরু। আমি একটু প্রধান উপদেষ্টা এই বিষয়ে গতকাল যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে ধর্মীয় কারণে নয়, বরং তা ছিল রাজনৈতিক কারণে, সেটি আগস্ট পরবর্তী যেই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে সংখ্যালঘুদের উপর আক্রমণ বাংলাদেশে হয়েছে, এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে প্রচার হয়েছিল বহুল, এবং যেটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এবং মার্কিন সিনেটর গতকাল বলেছেন যে আমেরিকাতেও তাদের যে জনগোষ্ঠী সেখানে এটি এমনভাবে ছড়িয়েছে, তারা ভেবেছে তারা এ বিষয়ে, কিন্তু বাংলাদেশে আসার পর তারা সে বিষয়ে আশ্বস্ত হয়েছে। আমি একটু বলতে চাই, আপনারা নতুন দল এবং নতুনভাবে যাত্রা করছেন, সেই জায়গাটি থেকে, যে সেই জায়গাটিতে এই যে বাংলাদেশ তো সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং রমজানে আমরা পূজা রোজা একসাথেই করেছি বিগত সময়গুলোতে, কিন্তু তারপরেও একটি গোষ্ঠী, আপনারা কি সেটি কি আপনাদের অ্যালার্ট আছে কি না যে এই ধরনের প্রপাগান্ডা এখনও ছড়াতে চায়? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখুন, আমরা যদি বলি যে ইন্ডিয়ান একটা মানে কিছু গোষ্ঠী, তারা তো আছেই যে আসলে সবসময় এই বাংলাদেশে আসলে যত ধরনের মানে বাংলাদেশ সম্পর্কে যত ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে কিন্তু তারা খুব বেশি অ্যাক্টিভ। এবং এতে করে আবার যেটা হয় সেটা হচ্ছে, বাংলাদেশে আমাদের পতিত সরকারের যে যারা আসলে সহচর, তারা আসলে এই ব্যাপারটা খুব ক্যাশ করে এবং তারা খুব খুশি হয় এটাতে। যেমন আপনি একটু খেয়াল করে দেখবেন যে কালকে এই গতকালের যে মার্কিন গোয়েন্দা প্রধান যিনি হচ্ছেন তুলসী গ্যাবার্ড, তার আসলে সে বসেছে ইন্ডিয়াতে, ভারতের এবং বেশ কিছু কয়েকটা গোয়েন্দা বাহিনীর সাথে আলোচনায়। সেখানে একটি বেসরকারি চ্যানেল যে এনডিটিভি, তো তারা তাদের প্রশ্নে আসলে তারা ভারতে বসেছে, তাদের কথাবার্তা হওয়ার কথা ভারত নিয়ে,
এবং সেখানে বাংলাদেশ নিয়ে কথা এবং বাংলাদেশ নিয়ে এক ধরনের সংখ্যালঘুদের উপরে আসলে যে অনিরাপত্তার কথা তারা যেটা উদ্বেগ প্রকাশ করেছে। তো এই ধরনের কথা আমার কাছে এখানে আমি খুব একটা ভালো মিল পাই, সেটা হচ্ছে ওই 5 আগস্টের পর থেকে যেই গোষ্ঠীগুলো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং বাংলাদেশে আসলে যে প্রোপাগান্ডাটা আমরা গত আমি 15 বছরের কথা যদি বলি, বারবার করে আওয়ামী লীগ সরকার যেটা করেছে, বারবার করে একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, আওয়ামী লীগ সরকার না থাকলে একটা যারা মৌলবাদী একটা র্যাডিকালিস্ট যারা আছেন তারা হচ্ছে ক্ষমতা টেক ওভার করবে, যেটা কিন্তু আসলে হয়নি। এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি সচেতন, এই সব প্রোপাগান্ডা অনেক দিন ধরে আওয়ামী লীগ সরকার মানুষের মধ্যে দিয়েছে এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে এই ন্যারেটিভটা আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। কিন্তু 5 আগস্টের পরে কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের এরকম মানে অনেক ধরনের ন্যারেটিভ কিন্তু আমরা ভেঙে দিয়েছি, আমরা দেখেছি যে ভেঙে গেছে। এবং যখন কিনা আমরা 5 আগস্টের পরে একটা যখন অস্থিতিশীল পরিবেশ, একটা টেনশনের মুহূর্ত ছিল, যখন আসলে কোনো সরকার ছিল না, সেই সময় কিন্তু আপনি মনে থাকবে আপনার যে সেই সময় কিন্তু আমরা ইন্ডিয়ান এই সব চ্যানেল থেকে অনেক ধরনের কথাবার্তা যে আসলে ইন্ডিয়া টেক ওভার করে ফেললো বাংলাদেশকে, বাংলাদেশ এখন নাই হয়ে যাবে। তো এই ধরনের কথাবার্তা থাকবে না বাংলাদেশ একদম। তো আমার কাছে গতকালকে আসলে এনডিটিভির সেই প্রশ্নটা, প্রথমত আপনারা সাংবাদিকতা করেন, আপনারা ভালো বুঝবেন, প্রশ্নটাই অনেক লিডিং কোয়েশ্চেন মনে হয়েছে আমার কাছে, যে প্রশ্নটা আসলে হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মার্কিন গোয়েন্দা প্রধান উনিও আসলে কতটা মানে আসলে প্রস্তুত ছিলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি একটু যোগ করতে চাই ছোট্ট করে, সেটা হচ্ছে যে তুলসী গ্যাবার্ডকে আসলে উনি কে, এটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে যে উনিও কিন্তু হিন্দুত্ববাদের আসলে একজন, নিজেও একজন কৃষ্ণ ভক্ত এবং হচ্ছে বিজেপির যে হিন্দুত্ববাদী যেই ধারণা তার সাথে কিন্তু উনি একাত্ম। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তবে এটা নিশ্চয়ই সেটা যার যার ধর্ম থাকবে, আমাদের ধর্ম আছে, ধর্ম অবলম্বন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আসলে কোনো ধরনের টেনশনের আমি জনাব স্বপন আপনার কাছে একটু এই বিষয়ে যদি জানতে চাই, যে তিনি যে কথাটি বললেন যে তুলসী গ্যাবার্ডের বিষয়, এবং পরবর্তীতে আমরা এখন ভারতে যেটা দেখছি বিশেষ করে নাগপুরে, এই বিষয়ে কি কোথাও কোনো প্রতিবাদ দেখেছেন আপনি? এই যে মুসলিমদের উপরে যে নাগপুরে কারফিউ জারি আজকেও চলছে কিন্তু। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারতে নাগপুরে যে ঘটনাটি ঘটছে, গাজায় যে ঘটনাটি এখন ঘটছে, ইভেন বহুতি বিদ্রোহীদের উপরে যে আক্রমণ হচ্ছে, নেতানিয়াহুর যে বক্তব্য যে সবেমাত্র শুরু, তো এর মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীর কাছে তাদের কি অবস্থা, এটি তো বার্তাটা কি? এর মধ্য দিয়ে যে গণহত্যা, এটা একটা পরিষ্কার জেনোসাইড। এটি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা অন্য কোনো বিষয় না, এটি একটি জনগোষ্ঠীকে মতাদর্শকে হত্যা করবার পরিকল্পনা, এটি নিয়ে বহুদিন ধরে চলছে। কিন্তু সেই বিষয়গুলো বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করে আজকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে কথাগুলো বলবার চেষ্টা করলেন, সেটি মূলত ভারতীয় গণমাধ্যম এবং ভারতের শাসক গোষ্ঠী 5 আগস্টের পরে তাদের যে স্বার্থের বিঘ্নতা বা তাদের স্বার্থের বিরুদ্ধে যে বাংলাদেশ চলে গেল এবং বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলবার চেষ্টা করলো এবং বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করবার যে একটা পথে হাঁটবার চেষ্টা করছে, এটি মারাত্মকভাবে ভারতকে বিক্ষুব্ধ করেছে। কারণ তারা এতে অভ্যস্ত না, ইউজড টু না। দীর্ঘ সময় ধরে আমাদেরকে পদাদন করে রেখে তারা হচ্ছে যে আমাদের প্রভু, আমরা তাদের প্রজা, এই দৃষ্টিভঙ্গিতে যখন সম্পর্ক তৈরি হয়, সেটা তো ব্যত্যয় ঘটে, তখন সেই জায়গাটা ভীষণভাবে তাদেরকে নাড়া দেয়। সেই নাড়া দেওয়ার প্রেক্ষিতে তাদের গণমাধ্যম সহ সমগ্র সরকার থেকে শুরু করি যে আচরণটি করেছে, সেটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের সরকার পরিবর্তন হওয়ার পরে এইভাবে সমস্ত কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করবার ক্ষেত্রে কোনো নজির আপনি কোথাও পাবেন না। আপনি যতই বিক্ষুব্ধ হন না কেন, আপনার দৃশ্যত আপনাকে কথা বলতে হয় কূটনীতির ভাষায়, কিন্তু সেটিও হয়নি। কিন্তু জয়শঙ্করের কথা থেকে শুরু করে মোদির কথা থেকে শুরু করি, আমার প্রধান উপদেষ্টা তাকে ফোন করলেন, সে তখন তার অভিনন্দন গ্রহণ না করে, অভিনন্দন না দিয়ে প্রথমেই তাকে দোষী সাব্যস্ত করলেন যে এখানে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। কিন্তু একটা সৌভাগ্যের, এখনো তো ভারতে সংখ্যালঘু হয়, একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে যে
সারা পৃথিবীর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম এবং কি বলে, কিন্তু পৃথিবীর কোথাও এটা ঠাঁই পায়নি। এটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের মতো একটা প্রভাবশালী একটি দেশ যেইভাবে, যে প্রক্রিয়ায় আগ্রাসী একটা প্রভাকাণ্ডা তৈরি করছে, সেটি আমাদেরকে ঘায়েল করবার জন্য যথেষ্ট পরিমাণ দক্ষতার সাথে কাজটি করেছিল, কিন্তু সেটি কোথাও জায়গা পায়নি। জায়গা পায়নি বলে জি। আজকে তুলসী গাবার্ডের মতো যে মার্কিন গোয়েন্দা প্রধান, যার সম্পর্কে শারমিন বলেছেন যে তার মনস্তাত্ত্বিক জায়গাটাও বুঝতে হবে। একটা মানুষ, সে ক্যাথলিক, তার মা বাবা ক্যাথলিক ছিলেন, কিন্তু তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সে 2019 সালে এসে আরএসএসের সাথে সাক্ষাৎ করেছে, কথা বলেছে, এবং সে মনে করে ভারত তার জন্মভূমি। সে কৃষ্ণ পূজারী, এবং তার ভাই বোনদের নামগুলো দেখেন সবগুলো হিন্দু হিন্দু নাম দেওয়া আছে। বৃন্দাবন থেকে শুরু করে কি বলে ভক্তি, আরায়ণ, বৃন্দাবন, এগুলা। তার মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, এবং না, এটা হওয়া অপরাধ না, কিন্তু আপনি হিন্দুত্ববাদ যখন আপনি বলবেন, তখন সেইটা কি অপরাধ যায়, অপরাধের পর্যায়ে চলে যায়। আপনি একটা ধর্ম তো কোনো অপরাধের যায় না, নিশ্চয় না, কিন্তু আপনি ধর্মের ছায়ায় আপনি যখন অন্যকে নিপীড়ন করবেন, অন্য ধর্মাবলম্বীদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুলসী যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু নতুন কোনো কথা নয়। এগুলা মার্কিন প্রশাসনের ইসলাম অথবা বিশ্বে জঙ্গিবাদ, সন্ত্রাস নিয়ে তাদের দীর্ঘদিনের একটা নীতির একটা প্রতিফলন। নতুন যে সংযুক্তিটা এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে যে খেলাফত প্রতিষ্ঠার কথা। এইটি নতুন, যেটা কথা বললো, জঙ্গির কথা বললো শারমিন, যেটা বললো জঙ্গি ফান্ডামেন্টালিস্টদের উত্থান, এইসব নিয়ে বহুদিন পর্যন্ত তারা কাজ করে। তারা এইসব বলে সিরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে বহু দেশটা তারা শেষ করে দিয়েছে। গাজা এইভাবে গণহত্যা তো এটা বলিয়ে করা হচ্ছে না, সেখানে এই খেলাফত প্রতিষ্ঠার বিষয়টা নিয়ে এসছে। এটি একটা নতুন মাত্রা। আমি কথা শেষ করতে চাই এখানে। এটি কিন্তু বাংলাদেশে এই রাজনীতিটা কিন্তু এখানে চালু হয়নি। এখানে একটি সংগঠন হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তারা এই খেলাফতটা করার চেষ্টা করে। খেলাফতটা এই যে সেটি কোনো বর্ডার মানে না, সেটি পৃথিবীব্যাপী খেলাফত প্রতিষ্ঠা করবার একটা দাবি। আমাদের এখানে ইসলামিক দল আছে, অনেক দল আছে, তাদের মতাদর্শ আছে, তারা কিন্তু এই ভূখণ্ডের ভিতরে তার রাজনৈতিক মতাদর্শ প্রয়োগ করার চেষ্টা করে। এরা বানে না। এই জায়গাটাকে কিভাবে তারা কানেক্ট করছে, বা বিশ্ব খেলাফত প্রতিষ্ঠার সাথে আন্তর্জাতিক দুনিয়া যে কথাগুলো সে বলবার চেষ্টা করেছে, যে এটাকে তারা কানেক্ট করে এই জায়গাটা নিয়ে আসার চেষ্টা করছে। এবং গোড়াতে সে কিন্তু এটাও বলা হয়েছে যে প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ হিসাবে একজন মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটাও ইম্পর্টেন্ট। তার প্রায়োগিক দিক দেখবার ক্ষেত্রে তাকেও স্টাডি করতে হয়েছে মানুষটা কেমন, এইটুকু বলবো। জি, আমি জনাব মাশরুকুর রহমান, এই বিষয়ে আপনি কিছু যুক্ত করবেন? আমি বলতে চাই যে বিগত যে সরকার ছিল, স্বৈরাচার শেখ হাসিনার সরকার, সে সময় আমরা শুনেছি যে জঙ্গি, যে কোনো জায়গায় জঙ্গির একটা, বাংলাদেশ জুড়ে জঙ্গির একটা, সবসময় শুনতাম যে জঙ্গি উত্থান হচ্ছে, জঙ্গি পাওয়া যাচ্ছে। তো সেইটার সাথে এই সব বক্তব্যের, সংখ্যালঘু নির্যাতন, এবং সবশেষ ভারতে যে মুসলমানদের উপর বিশেষ করে হামলা নাগপুরে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। দেখেন, একাধিকবার আমি বলেছি, ভারত আমাদের পাশে একটা বৃহৎ দেশ। ভারতে যদি বাংলাদেশ সম্বন্ধে একটি মিথ্যা অসত্য সংবাদ প্রচার হয়, কিংবা বাংলাদেশেও হয়, দুই দেশের জন্য এটা কোনো মঙ্গলজনক নয়। নাম্বার ওয়ান, ভারত সৃষ্টি হয়েছিল যে চরিত্র নিয়ে, গান্ধীর যে ভারত, আবুল কালাম আজাদের যে ভারত, অহিংস নেহরুর যে ভারত, আর মোদির ভারত এক নয়। ভারত সেই চরিত্রকে হারিয়ে ফেলেছে। ভারত একটা অসাম্প্রদায়িক দেশ, পৃথিবীর একটা অগণতান্ত্রিক আর গণতান্ত্রিক একটা দেশের মধ্যে অন্যতম, কিন্তু সেই চরিত্র ভারত এখন নাই। সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, এইটা আমি যেদিন বড় হয়েছি, রাজনীতির কোনো দলের কর্মী হই নাই বা ছাত্র সংঘের কর্মী হই নাই, সেই থেকেই যে কথা শুনে এসেছি। আমার এলাকা, দেখেন, আমি পার্লামেন্ট নির্বাচন করেছি, এই জন্য আমার খোঁজ রাখতে হয় কারা কোন সম্প্রদায় ভোট কত। এটা হিন্দু বড় অংশ, বড় পার্ট। আমার সাথে এদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। নিশ্চয়ই, এটা তো হতে হবে, প্রতিনিয়ত হয়। এই সংখ্যালঘুর কথা বলতে, এই রমজানে অনেকবার রোজা আর দুর্গাপূজা একসাথে হয়েছে। হ্যাঁ, সেটা আমি বলেছি, রোজা পূজা আমরা একসাথে পালন করি। বাংলাদেশ সম্প্রীতির দেশ হয়েছে। মসজিদের পাশে মন্দির আছে,
সেখানে আপনি জানেন দুর্গাপূজাকে কেন্দ্র করে সব সময় ঢোল ডগর বাজে, হ্যাঁ, নামাজের সময় এরা বন্ধ রেখেছে, আবার শুরু হয়েছে, চালু করেছে। হামলা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ে একটা বড় পূজা দুর্গাপূজা অনুষ্ঠিত হলো। এটা সংখ্যা তৈরি হয়েছিল কিংবা তৈরি করেছিলেন অনেকে যে হামলা হবে, পূজা করতে পারবে না। সংখ্যার চেয়ে বেশি কি প্রপাগান্ডা ছিল, মানে 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 তথ্য, ভুল তথ্য। এই যে ঈদ, কোরবানি বা এরকম কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়, আমরা একটা মিটিং করতে গেলে বা একটা অনুষ্ঠান কালচার করতে গেলে একটা সংখ্যার কথাই চিন্তা করি। সেই সংখ্যা তৈরি হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সুনির্দিষ্ট করে দায়িত্ব দিয়েছিল। আমার এলাকায় মাদারীপুর জেলায় কয়েক হাজার মণ্ডপ হয়, আমার এলাকায় এরকম কয়েকশো। আমি অক্লান্ত পরিশ্রম করেছি ম্যাক্সিমামে যাওয়ার জন্য। আমি গিয়ে এত সন্তুষ্ট প্রকাশ করি, শুধু আমি না, প্রশাসনের ভূমিকা, পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলে, তাদের প্রশংসনীয়। আমি সেটা মিডিয়াও বলেছি, আমি দেখি নাই আমার এলাকায় কোথাও একটা মণ্ডপে ঢিল মেরেছে। কিন্তু আপনি খেয়াল করেন ওই সময়ের কথাটা, প্রপাগান্ডা পুজো হবে 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 না। এখন আমি যে কথাটা বলতে চাই, হ্যাঁ, এর অর্থ এই নয় কোনো নির্দিষ্ট দেশে না, সংখ্যালঘুরা সবসময় একটু একটু শেখিতে থাকে, অথবা তাদের উপরে একটা বা একটা জুলুম এই হওয়ার সম্ভাবনা তৈরি হয় যায়, এটা হয়। কিন্তু যে কথাটা প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক কারণে, সেটা আপনার ভাবতে হবে কি কারণে সংখ্যালঘুরা, মানে তিনি হিন্দু বলে আক্রমণ হয়নি, রাজনৈতিক কারণে। কোনো রাজনৈতিক কারণে অনেক, আপনার 32 নম্বর হামলা হয়েছে না? যদি শেখ হাসিনা হিন্দু হইতো তাহলে আপনি কি বলতেন? সংখ্যালঘুর কারণে হয়েছে বলেন আপনি। আমি কি বুঝতে পারছি এক কথায়? স্পষ্ট এরকম কিছু আমার জানা মতে। আপনি আর একটা জিনিস দেখেন, স্বাধীনতার পর এই পর্যন্ত, আজ পর্যন্ত হিন্দুদের সম্পত্তি, এনইবি বলেন, ভেস্টেড প্রপার্টি বলেন, যত বাড়ি ঘর দখল হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলে ডাটা নেন, সবগুলো দখল করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আমি আরও সুস্পষ্ট ব্যাখ্যা করি, স্বাধীনতার পর শেখ মুজিব 32 নম্বরে থাকতেন, তখন এত কড়া গার্ড ছিলেন না। গোপালগঞ্জের একটা উচ্চ পর্যায়ে হিন্দুরা আসলেন যে আমাদের মুজিব প্রধানমন্ত্রী, চলো আমরা ভেস্টেড প্রপার্টি, এনিমি প্রপার্টি, ভেস্টেড প্রপার্টি, এনিমি প্রপার্টি ধারণা আছে তো, 65 বা এটা জানি, শত্রু সম্পত্তি পরের নাম দিচ্ছে, এটা ফেরত চাই। উনি তৎকালীন আইন বিচার মন্ত্রী মনোরঞ্জন ধরকে ডাকলেন, ডেকে বললেন এই সম্পত্তি ফেরত দাও। উনি কি উত্তর দিচ্ছে জানেন? ডকুমেন্ট চ্যালেঞ্জ করলাম কোনো আওয়ামী লীগ যদি পারে। বলছে, নেতা আপনার এমপি মন্ত্রীর অধিকাংশের বাড়ি ছেড়ে দিতে হবে। আর যদি আপনি বলেন আমি বৃহত্তর ফরিদপুরে, আমি এখন মুখে বলে দেয় কোন বাড়িটা কারা, কোন আওয়ামী লীগের 73, 72, 73 থেকে এই পর্যন্ত কারা দখল করছে, আমি বলে দিতে পারি। আলোচনা করছিলাম সমসাময়িক বিষয়ে, বিশেষ করে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন যে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছিল তা ধর্মীয় কারণে নয়, অর্থাৎ সামান্য, বরং তা ছিল রাজনৈতিক। বলছিলেন জনাব মাশরুকুর রহমান, আপনি যদি শেষ। আমি বলি, যথার্থই বলেছেন। আমি আপনাকে নাগপুরের বিষয়টাও বলছিলাম যে নাগপুরে যে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে সে বিষয়ে আপনি কোথাও কোনো প্রতিবাদ দেখেছেন? আপনি যথার্থই বলেছেন মাননীয় উপদেষ্টা। দেখেন, আমি পৃথিবীর সব মুসলিম দেশে যাওয়ার আমার সৌভাগ্য, যতগুলো গিয়েছি বা অন্য দেশে, বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্পত্তির দেশ খুব কম আছে, খুব কম আছে। যে বলুক, আপনি পাশে ভারতের কথা ভাববেন তো, মোদির রাজ্য কোথায় ছিল? এর মধ্যে ছোট্ট একটা গুজরাটে বলি, হয়তো আপনি দেখেছেন, একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখে থাকবেন, যে একজন মুসলমান যাচ্ছে আমাদের পুরান ঢাকা শাঁখারী বাজারে নামাজ পড়তে, সাদা পাঞ্জাবি টুপি, কিন্তু তারা হোলি খেলা হয়েছিল, নিশ্চয় জানেন, জি। তো তখন কিন্তু ওই মুসলমান লোকটিকে, যিনি মসজিদে যাচ্ছিলেন, তাকে কিন্তু যে হিন্দু ধর্ম ভাইয়েরা ছিল তারা কিন্তু তাকে কর্ডন দিয়ে, অর্থাৎ ইয়াং যারা ছিল তারা কিন্তু তাকে পার করে দিয়েছে যে ওনার। এটা বাংলাদেশে সম্ভব। এই জন্য কথাটি বললাম। বাংলাদেশে এই যে আমাদের মধ্যে সবচেয়ে জুনিয়র আমাদের বোনটি,
আমরা এই নেচার, এই সয়েলে তৈরি হয়েছে এটা। আমি দেখেছি আমার বাবাকে যে একটা হিন্দু লোকরা আসলে ই করে, আবার আমি এও দেখেছি আমি রোজাদারকে সম্মান করা, আমি রোজা না রাখি, রোজাদারকে সম্মান করে রোজাদার না খাওয়া। আমি বহুত হিন্দু দেখেছি একটা সিগারেট একটা গ্রামে বিড়ি টানে না রোজাদারকে দেখলে। বাট এইটার দিকে বড় হয়েছে আমি এখানে, শ্রদ্ধা। হ্যাঁ বড় হয়েছি। এখন যে আপনি বলেন তো, এই যে ভারতের বলেন গুজরাটে মোদির আমলে কি হয়েছিল, ব্ল্যাক লিস্ট করছিল না আমেরিকা মোদিকে, করে নাই? তাহলে সেখানে কি হয়? আপনি 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 আমি আমার একটা আত্মীয় থাকে ওয়েস্ট বেঙ্গলে, কোরবানি দিতে পারে না। কোথাও জানেন? মুসলিম অধ্যুষিত থেকে কোরবানি গরু জবাই করে বাসায় আনে। আমি মতিঝিল স্ট্রিট আপনার দমদম মতিঝিল স্ট্রিটেও থাকে, আমি ওর বাড়িতে গেছি। তাহলে আমাদের দেশে কি এটা 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 কি কোনো, এইটা আমার এলাকার একটা মন্দিরে শোনেন আমি অর্থ বরাদ্দ করছি 5 তারিখে 8 লাখ টাকা। বলে যে দাদা একটা আছে একটা ওদের ধর্মীয় কি অনুষ্ঠান, রোজার কারণে এটাকে পিছিয়ে দিছি। আমি কেমনে? বলে 3টা মন্দিরের কাছে 3টা মুসলমান বাড়ি আছে, রোজার দিনে কারণ দিচ্ছে। আমি গুড, যদি ধর্মে যেমন আমাদের রোজার মাসে রোজা রাখতে পারবে, এটা পিছিয়ে দেওয়ার কায়দা নেই। যদি আপনাদের ধর্মের সুযোগ করে ওয়াইজ করছেন, তাই করছে। এটাই তো বাংলাদেশ, ধর্ম মেনে যা করা হ্যাঁ এটাই তো বাংলাদেশ। এখানে আমি বলি, আমি এই আমার অভিজ্ঞতা, আমার এই 40-45 বছর রাজনীতি অভিজ্ঞতায়, এই সংখ্যালঘু একেবারে হামলা, আপনি সঠিক তদন্ত করেন, ম্যাক্সিমাম বালি হামলা করেছেন রাজনৈতিক ফয়দা লোটার জন্য, রাজনৈতিক ফয়দা লোটার জন্য। ক্ষমতায় আওয়ামী লীগ হামলা করেছে রাজনৈতিক ফয়দা লোটানোর জন্য। এবং আর আপনি ভারতে মুসলমানরা যে অত্যাচারিত হয়, আপনি দেখেন তো কোথায় হয়নি, কি বাংলাদেশে হয়নি হিন্দুরা? জি, এই যে যেটা হলো, এটা হয়নি কোথাও। তারপর একটা স্বাধীন দেশের ব্যাপারে কে গ্রেপ্তার হবে না হবে তুমি বলতে পারে? আমি একটা অনুরোধ করবো, ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্র, তোমাদের আশেপাশে একটা রাষ্ট্রের সাথে তোমাদের সম্পর্ক নাই, ভুটানের সাথে নাই, একটা পৃথিবীর একটা হিন্দু কান্ট্রি নেপাল তাদের সাথে নাই, শ্রীলঙ্কা নাই, মালদ্বীপের সাথে নাই। তবে মালদ্বীপ একটা ছোট্ট দেশ, মালদ্বীপের একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই বলছে এই আর্মি প্রত্যাহার কত সামরিক বাহিনীকে। বাংলাদেশকে 18 কোটির মানুষ রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছে। এরা 90-কে প্রমাণ করেছে দেশপ্রেমে, এরা 5ই আগস্টে প্রমাণ করেছে মাথা নত করার কিছু নেই। যেটা অন্যায়, সাদাকে সাদা কালোকে কালো, সাদা কালোকে কালো, আমরা সেটাই বলতে চাই। আমি জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে একটু আসতে চাই রাজনীতি নিয়ে, সমসাময়িক রাজনীতি। সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার, বা আপনাদের পক্ষ থেকে, আপনারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে রয়েছেন, নির্বাচনের কথা বলছেন, সরকার সংস্কারের কথা বলছে, বারবার বলা হচ্ছে যে বেশি সংস্কার চাইলে জুলাইতে নির্বাচন, কম সংস্কার চাইলে ডিসেম্বরে। সেটি পুনর্ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস গতকাল সিনেটর গ্যারি পিটার্সের সাথে আলোচনায়। প্রশ্ন হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি দেখছেন যে নির্বাচন হচ্ছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ? এটা আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। না, মাননীয় প্রধান উপদেষ্টা কম সংখ্যক সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন এবং বেশি চাইলে জুলাই 2026। আমরা এই জায়গাটা বিনয়ের সাথে এইভাবে বলতে চাই, কম আর বেশি প্রশ্নটি বা ছোট আর বড় বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জাতি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অধ্যায়ে প্রবেশ করেছে, সে অধ্যায়টাই হচ্ছে যে রাষ্ট্রকে বদলে দেওয়ার একটা অধ্যায়। সেই কি বদলে দেওয়ার পথ হচ্ছে রাষ্ট্রের সংস্কার। সেই সংস্কার করবার জন্য যেটুকু প্রয়োজনীয় সেটুকুই করতে হবে, এবং সেই জন্য যৌক্তিক যেটুকু সময় দরকার সেটুকু করার পক্ষে আমরা সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সংস্কারটা যেরকম আমাদের সকলের কাছে একটা প্রিয় শব্দ, অথবা এই রাষ্ট্রকে আমরা বদলে দিব, আমাদের ভিতরে যে রক্ত দেওয়ার মধ্য দিয়ে বদলে দেওয়ার যেই ইতিহাস আছে, সেই ইতিহাস তো তৈরি হয়েছে, আবু সাইদ মুগ্ধরা সেটা তৈরি করলো, এবং রক্ত দিয়েই আপনার অপশাসনকে পরিষ্কার করতে হয়, দুর্নীতি লুটপাট সব কিছু পরিষ্কার করতে হয়, রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না। সেই রক্ত দেওয়ার পরে যে এটা কি পরিষ্কার হয়েছে? আপনারাই তো বলেন যে স্বৈরাচারের দোসররা, কথাটা বলছি, সেই রক্ত দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবার পথে হাঁটছি সেটা পৌঁছাতে পারিনি। এবং
এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্যের জায়গাটি যেভাবে ছিল এবং ক্রমশ এই জায়গাগুলো তার যার যার উঠোনের জায়গাটা ধারণ করবার ক্ষেত্রে যার ছোট যার হয়ে দৃষ্টিভঙ্গি এটা বিভক্ত হয়ে গেছে। ঢিলে এবং এই হয়ে বিভক্তির মধ্য দিয়ে ফ্যাসিবাদ ফিরে আসা এবং ফ্যাসিবাদের যে কল কবজা এখানে বিরাজ করছে সেগুলা প্রাণ পাচ্ছে, পুনরুজ্জীবিত হচ্ছে। আমাদের নানা অস্থিরতার বিষয় দেখছি আমরা, অনেকগুলো ঘটনাগুলো দেখছি। না, আপনাদের এই বিভেদটা কেন হলো আমি এটা আপনাকে বিভেদটা জানতে হচ্ছে চাই। যে দ্বিমত, ত্রিমত, চতুর্মত। কিছুটা সংশয়, কিছুটা অনাস্থার জায়গা। বললাম না, আপনার রাজনৈতিক দলগুলোতে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। আপনাকে ফ্যাসিবাদ হিসাবে চিহ্নিত করবার সময় আমরা সকলে একমত ছিলাম, কিন্তু ফ্যাসিবাদ যখন সামনে থেকে চলে গেল, ফ্যাসিবাদী ব্যবস্থাপনা যেটা, এটি কিন্তু এভাবে দৃশ্যমান না, এটি ঘটনার প্রয়োগে দেখা যায়। জি, সেই ঘটনার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে বদলে দেওয়ার ক্ষেত্রে আমরা আর সকলে এক থাকতে পারছি না। সে না থাকার কারণেই আজকে কম সংস্কার বেশি সংস্কারের প্রশ্নটি আসছে। এবং কখনো কখনো আমার কাছে এমনও মনে হয় সংস্কারটি মনে হয় যেন একটা অপ্রাসঙ্গিক একটা বিষয়, এবং এটি আচ্ছা করলে করেন, কিন্তু নির্বাচনটা হোক। নির্বাচনটা অবশ্যই হতে হবে, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরবার জন্য আপনাকে নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাই, নিশ্চয়ই নেই। কোনো বিকল্প নাই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান শুধু আপনাকে শুধু নির্বাচনের কথা বলে নাই। জুলাই গণ অভ্যুত্থান বলছে পতিত স্বৈরাচারের বিচার করতে হবে, সংস্কার করতে হবে, নির্বাচনটা করতে হবে। আর দেওয়াল লেখনগুলো পড়েন, সেখানে শুধু নির্বাচনের কথা লেখা নাই, সেখানে সবগুলো কথাই লেখা আছে। এই ছোট ছোট বাচ্চারা, ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলের ভাষা কিন্তু তারা লিখে নাই। এই দেওয়াল লেখন কিন্তু রাজনৈতিক দলের স্লোগান নাই, কিন্তু ওখানে ওরা আকাঙ্ক্ষাটা জাগ্রত করেছে। এবং সে আকাঙ্ক্ষাটা ধারণ করবার ক্ষেত্রে আমার যেটুকু মনে হয়, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো ট্রেডিশনালি আমরা 54 বছর, যে কারণে 72 সালে আমরা যে কোনো সঠিক পথে চলতে পারি না, একটি জাতীয় বিপ্লবী সরকারের ডাক দিয়ে আমরা নতুন রাষ্ট্রযন্ত্র বন্দোবস্ত তৈরি করতে পারিনি। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই বন্দোবস্ত তৈরি করি, সেটিকে কিভাবে আপনি এক্সিকিউট করবেন, না, এই রাজনৈতিক দলিল তৈরি করতে হবে, যেটি আজকে সংস্কার জাতীয় ঐকমত্য কমিশন সহ বিএনপি সহ আমরা সকল দল আমরা জমা দিয়েছি, কথা বলছি। এবং এই ডায়ালগগুলো হবে, যে দলিলটা তৈরি হবে, যেসব বিষয়ে আপনার একমত হবেন, সে একমত হওয়ার পরে আপনি কোন পদ্ধতিতে সেটা বাস্তবায়ন করবেন সে নিয়ে আরেকটি আলোচনা হতে পারে। না, ঐকমত্য কমিশনে আপনারা কি বলবেন বলে এখন পর্যন্ত আমরা বলে ফেলেছি, আমরা অনেক বলে ফেলেছি, আমরা বলেছি। যেমন আমি ঐকমত্য কোষে 127টি প্রস্তাবনার সাথে আমরা আমার দল একমত পোষণ করেছি। 127 আমরা 27টির সাথে দ্বিমত পোষণ করেছি, আংশিকভাবে 21টির সাথে একমত করেছি। আমাদের বহু মন্তব্য জায়গা আছে, আমরা গতকাল এগুলো হস্তান্তর করেছি, এবং অন্যরাও করবেন, সবগুলো দলই করবেন হয়তো। করার পরে সেখান থেকে হস্তান্তরের পরে তো আপনাদের সাথে আমাদের আলোচনা হবে, কথা হবে, আমরা কেন দ্বিমত করলাম, কোন জায়গায় একমত হলাম, একমত হওয়ার তো বিষয় নিয়ে সমস্যা নাই, কী জন্য দ্বিমতটা করলাম সেটা জানতে চাইবে তারা, আমরা বলবার চেষ্টা করব। এবং সব রাজনৈতিক দলগুলোর সাথে নৈকট্য তৈরি করার ক্ষেত্রে ছোট ছোট যদি আমার পার্থক্য থেকে থাকে, সেই পার্থক্যগুলো মিনিমাইজ করা যায় কীভাবে, সে আলোচনাটা হতে পারে। একটা বিষয় আমি এভাবে ভাবছি, শারমিন বললো যে না এটা এইভাবে ভাবা উচিত, সেটা হতে পারে, চেঞ্জ হতে পারে। তো এই আলোচনাগুলোর জন্য কত সময় দরকার, সেই সময় নির্বাচনের কথা একটা সময়ের, আজকে শুনেন, সময়টা আমাদের কেন প্রবলেম তৈরি হচ্ছে। আজকে নতুন পার্টি ওরা করেছে, ওদের সামনেই বলতে চাই যে আজকে যদি নতুন একটি রাজনৈতিক দল তৈরি না হতো, অথবা এই অভিযোগ অনেকের পক্ষ থেকে এটা যদি বলা হচ্ছে যে এটা সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে বা কিংস পার্টির মতে হচ্ছে, অথবা সরকারের সুবিধা ভোগ করে হচ্ছে, এই হওয়ার প্রেক্ষিতে যে একটি রাজনৈতিক গোষ্ঠী যদি মনে করে যে এটি এক ধরনের আমাদেরকে ক্ষমতার বাইরে রাখবার অথবা আমাদের বিরুদ্ধে এটা অবস্থা তৈরি করবার চেষ্টা করছে, তখন সংশয় তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। এই সন্দেহ তৈরি হওয়ার ক্ষেত্রে নির্বাচনটি 2 মাস 3 মাস আগে হয়ে যাওয়া পরে হয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু আমি যদি পরিষ্কার থাকতাম যে ইটস গোয়িং ইজ এ গুড ওয়ে, একদম পরিষ্কার পথে হাঁটছি আমি, হ্যাঁ, এই হাঁটার ক্ষেত্রে আমার মসৃণ পথে হাঁটছি, হাঁটার পথে আমার 2 ঘন্টা বেশি সময় লাগতে পারে, আমি যদি স্লো হাঁটি, এই হাঁটাতে কোনো ভয়ের কিছু নাই। কিন্তু আমি পিছতে যাবো কিনা, কিন্তু আপনি নির্বাচনের পথ নকশাটাই দেখতে পাচ্ছেন না, তাই তো? না, পথ নকশা আছে, পথ নকশা নাই না। প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন ডিসেম্বরের ভিতরে, আমরা বলছি ডিসেম্বরের ভিতরে উনি অপশন দিয়েছেন যে ছোট এবং বড়, সেটাই তো আমরা বলছি যে সংবিধানের যে মৌলিক সংস্কারের যে জায়গাগুলো আছে, এটা একসাথে সবগুলো করতে পারবো না, কিন্তু যেটুকু করবার দরকার সেইটুকু জায়গায় যদি কাজ না করা হয়, তাহলে এই ছোট আর বড় দিয়ে কথা না। এখন ভাই দুর্নীতি দমন কমিশন কেমন চলবে, এই সংস্কার করে দিলেন, এটাতে আমার কোনো হেডেক নেই, কারণ এটা নির্বাচিত সরকার করতে পারবে। নির্বাচন কমিশন কেমন করে চলবে,
রাষ্ট্রের যে সংবিধানে যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা 70 অনুচ্ছেদ, সেগুলো তো জি, সেগুলো তো সবাই এই যে সাংবিধান, জি কথাটা শেষ করি, এই যে সাংবিধানিক বিষয়গুলো আছে, পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কী হবে, আপার হাউস কি, প্রদেশের প্রশ্ন কি, এই প্রশ্নগুলোর মীমাংসা যদি ঐক্যমতের ভিত্তিতে করতে না পারি, একটি নির্বাচিত সরকার, যে সরকারটি যে নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতা দেয় তার নিজের এজেন্ডায়, সে কিন্তু এই সাংবিধানিক সংস্কারগুলো করতে পারবে না। কারণ এগুলো পুরো ন্যাশনকে আপনি ম্যান্ডেট দিতে হবে, একটি রাজনৈতিক দলের ম্যান্ডেট শুধু হবে না, অন্য অনেক সংশোধন তারা করতে পারবে। সুতরাং এই বৃহত্তর ম্যান্ডেট নেওয়ার ক্ষেত্রে, যেমন আমার দলের পক্ষ থেকে আমরা, সেটার জন্য তো সময়ের প্রয়োজন আছে। সময় না, আপনি কাজটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন, কতটা এটিকে প্রয়োগযোগ্য করছেন, সেটার উপর নির্ভর করে। সময় আমরা কেন বেঁধে দিচ্ছি এইভাবে? আপনি বললাম না 2 ঘন্টা যে পথ যেতে পারেন, এটা 1 ঘন্টায় যেতে পারবেন। কী বাহন ব্যবহার করছেন, আপনি কীভাবে যাচ্ছেন, আপনি রিক্সা যাচ্ছেন না সাইকেলে মানে যাচ্ছেন? আপনার কাছে মনে হচ্ছে যে গতিটা মন্থর, গতি আপনি বাড়াবার কথা বলতে পারেন, এটাকে আর স্পিড আপ করতে বলতে পারেন, কিন্তু কাজটাকে বাদ দিয়ে আপনি গতি আরো 6 মাস 10 মাস রাখলেও লাভ। জি জি, আপনার যে কথা কথাটা আমি শেষ করতে চাই, জি, শেষ আমার করবেন। দলের পক্ষ থেকে যেমন আমরা এখানে 2টা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে স্পিডশিটটা তারা যেটা দিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো ভাই বলতে পারবেন, সেখানে আপনি কোন কোন বিষয়ে একমত, দ্বিমত বা আংশিক দ্বিমত, এই বিষয় যেমন আছে, তেমনি এটা প্রয়োগ কীভাবে করবে, এটা মৌলিক প্রশ্ন। কিন্তু কীভাবে এটা বাস্তবায়ন হবে এই সংস্কারগুলো, সেই কিন্তু 6টা অপশান দেওয়া আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি, যে সমস্ত বিষয়গুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয়, আইনের সাথে সম্পর্কিত, সেগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে আপনি এগুলা করে ফেলতে পারবেন, এই সরকারে করে ফেলতে পারবে। আর যেগুলো সংবিধান সম্পর্কিত, মৌলিক কাঠামো সম্পর্কিত, সেগুলোর প্রশ্নে আমরা গণভোট দাবি করেছি। জি। এবং ঐক্যমতের প্রশ্নে আমরা বলছি সংবিধান সংস্কার সভা এবং পার্লামেন্ট নির্বাচন একসাথে হতে পারে। মানে নেক্সট ইলেকশনটা হবে, একটাই ইলেকশন হবে, সেটা সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে 90 দিন, এরপরে এটা পার্লামেন্ট হিসাবে কাজ করবে। যদি ধরে নিলাম বিএনপি আগামী নির্বাচনে পার্লামেন্টের বৃহৎ দল, সেই দলটাই 90 দিন আপনার সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে। এই দাবিটা কেন করছি, বারবার এই কথা বলছি কেন? এটা তো বিএনপি যেমন বলে যে আগামী পার্লামেন্টে তো করতে পারে, অসুবিধা কি? কিন্তু সংবিধানের মৌলিক সংস্কারের জায়গাটা একটা নির্বাচিত পার্লামেন্ট করতে পারে না, কারণ এটার জন্য বৃহৎ জনগোষ্ঠীর ম্যান্ডেট লাগে। ম্যান্ডেটের জায়গাটা নিলে বিএনপির যে দাবি এবং আমাদের সংস্কার সভার যে দাবি, একটা নির্বাচন, এটা সংঘর্ষ হয় না, এটা সাংঘর্ষিক হয় না, তাই তো বলছেন? হয় না, কাছাকাছি। এটাকে যদি নিতে পারি, তাহলে আমাদের যে দ্বিমতের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো ছোট হয়ে আসবে। আচ্ছা, আমি এবং ম্যান্ডেটের জায়গাটাও পরিষ্কার হবে। আপনি যে অভিযোগটা করেছেন, এখানে শারমিন আছেন, আমি মনিরা শারমিন আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের সুবিধা কি আপনারা নিচ্ছেন? তিনি একটি অভিযোগ তুলেছেন। হ্যাঁ, এই যে অভিযোগ রয়েছে, যাই হোক, আমি আপনার কাছেই জানতে চাই কি সুবিধা নিচ্ছেন আপনারা? আচ্ছা, আসলে এই কিংস পার্টি, সরকারের পৃষ্ঠপোষকতা, তারপরে এই ধরনের কথাবার্তা তো আমরা বহুদিন ধরে শুনছি এবং বহুদিন ধরে আমরা এটা বোঝাবার চেষ্টা করছি যে আসলে সরকারের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা মানে কেন যে আসলে সন্দেহের চোখে দেখা হয়, এটাই হচ্ছে আমাদের কাছে এখনো পরিষ্কার না। কারণ দেখেন, এটার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে অভ্যুত্থানের 3 জন প্রতিনিধি উপদেষ্টা পদে ছিলেন এবং তার মধ্যে থেকে একজন কিন্তু চলে এসছে, এখনো 2 জন আছে। কিন্তু দেখেন, এই সরকারটাকে এই অভ্যুত্থানের যে ম্যান্ডেটটা, এইটা দেওয়ার জন্য, যে লেজিটিমেসিটা দেওয়ার জন্য কিন্তু এই প্রতিনিধিদের যেতে হতো তখন। এখন সেই জায়গা থেকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত ছিল না। আমরা যদি 5 আগস্টের এখনো কেউ দ্বিমত করছে বলে আমরা দেখছি না একদম। সুতরাং এই জায়গা থেকে এই কথাটা আসলে খুবই ভিত্তিহীন এবং অমূলক। এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনার মানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ অন্তত আমি যখন, তার মানে সরকার থেকে সুবিধা নিচ্ছেন না, এটা একেবারেই সত্য নয়, তাই তো? একেবারেই অমূলক এটা। জি, আরেকটা বিষয় যদি আপনাদের জানতে চাই, যে যেটি তিনি তুলেছেন, সেই আলোচনাটা আমি হয়তো যারা মাশরুকুর রহমানের কাছে জানতে চাই, ঐক্যটা ধীর হলো কেন, ঢিলে হলো কেন, নষ্ট হচ্ছে কেন? আপনারা কি, আমরা যারা, তিনি বললেন যে সবাই মিলে একটা স্বৈরাচারকে হটিয়েছে, কিন্তু এর পরবর্তীতে সবার উঠোনটা ছোট হয়ে গেল কেন? জি, দেখেন, আমরা যখন মানে 5 আগস্টের পরপরই আমরা কিন্তু দেখেন সব কিছুতে আমরা বারবার করেই, আমি যদি 3 আগস্টের কথা বলি, যখন নাহিদ ইসলাম বলেছিলেন শহীদ মিনারে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা ফ্যাসিস্টকে হটিয়েছি, একটা সরকার
পতিত হয়েছে, কিন্তু সরকারের ওই ব্যবস্থাটা কিন্তু এখনো রয়ে গেছে, যেটার কথাই বারবার করে আসছে যে প্রশাসনিক সেই কাঠামোর কথা বলছেন। প্রশাসনিক কাঠামো, এবং আপনি যদি ধরেন যে পুরো রাষ্ট্রযন্ত্র, একদমই আমি স্বপন ভাইয়ের সাথে বেশ কয়েকটা বিষয়ে একমত। সেটা হচ্ছে এই রাষ্ট্রযন্ত্র যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা তো বিলোপ হয় নাই। দেখেন, আমরা যদি ফ্যাসিবাদী ব্যবস্থা যদি বিলোপই হতো, তাহলে কিন্তু আমরা যে আকাঙ্ক্ষার কথা বলছি, যে আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলছি বারবার করে, এই যে নতুন বাংলাদেশের কথা বলছি, কথাগুলো কিন্তু একই রকম। যখন কিন্তু যে কোনো রাজনৈতিক সরকার যখন নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করেছে, তো তারাও কিন্তু একটা নতুন বাংলাদেশের স্বপ্নই দেখেছে সবসময়। তারা রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা বলেছে। আমি যদি বলি যে আমি বিএনপি বড় দল হিসেবে, বিএনপিও কিন্তু গত 15 বছর 17 বছর যখন তারা রাজপথে আন্দোলন করেছে, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, ওই সময়ও কিন্তু আমরা এই কথাগুলো বিএনপির থেকেই শুনেছি। রাষ্ট্রের গুণগত পরিবর্তন দরকার। আজকের যেরকম আমরা বলছি যে নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আরপিও নিয়ে তাদের অনেক বড় আপত্তির জায়গা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে 5 আগস্টের পরে আসলে নির্বাচনটাই আসলে বড় দলগুলোর কাছে আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবং মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে আমরা কি ভুলে গেলাম একদম একটা এত বড় নির্বাচনটা গুরুত্ব পাচ্ছে, নির্বাচনটা তো গুরুত্ব পাবে, গণতান্ত্রিক ব্যবস্থায় তো আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। একদম সেই সময়টা আসলে কত দূর হবে? মানে আপনারা বলছেন সংস্কারের পক্ষে, আপনারা ঠিক আছে, বিএনপিও বলছে সংস্কার, আপনারা তো সংস্কার চান, 31 দফা তাদের একটা রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার আছে, কিন্তু সেই সময়টা আসলে কত দীর্ঘ দেয়া যেতে পারে? মানে প্রশ্নটা আসলে একদম মানে এরকম বাইনারি কিছু না যে কত সময় বা সময়ের সাথে আসলে ওরকম সাংঘর্ষিক মানে ব্যাপারটা মুখোমুখি দাঁড় করানোর মতো ব্যাপারটা না, সংস্কার এবং সময়, নির্বাচনের সময়। দেখেন, সংস্কারেরই কিন্তু একটা ফলাফল হচ্ছে নির্বাচন। কারণ আপনি যখন নির্বাচনটা, কখন আপনি সুষ্ঠু নির্বাচন বলতে পারবেন, যখন সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি ভালো দেখতে পাবেন। আপনি এখন যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন, দেখেন যেখানে আমরা ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, নানান ধরনের ঘটনা এখানে ঘটছে, তখন আমরা এখানে একসময় বলছি যে না, আমাদের রাষ্ট্রটা ঠিকঠাক নাই, তার মানে এই জায়গাগুলো ঠিকমতো কাজ করছে না, আবার সেই আইন শৃঙ্খলা বাহিনী নিয়েই আপনি বলছেন দ্রুত নির্বাচন দেন। সুতরাং এই জায়গাটা তো সেলফ কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে ফান্ডামেন্টাল কিছু জায়গায় তো আমাদের আসলে ঐকমত্য, আপনি যে ঐকমত্যের কথা বলছেন, ফান্ডামেন্টাল কিছু বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে যে আসলে কি সংস্কারগুলো আমরা এই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী সংস্কারের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যেটা বলেছেন যে স্বল্পমেয়াদী হলে ডিসেম্বর এবং দীর্ঘমেয়াদী হলে জুন। এই কথা থেকে কিন্তু আমি সরকারের পক্ষ থেকে কোনো সরে আসার ব্যাপার দেখিনি আজ পর্যন্ত। কথা কিন্তু মানে একটাই আছে। সেই জায়গা থেকে আমাদের কিন্তু সময়ের ব্যাপারে কোনো আপত্তি নাই। তবে আমরা বলছি যে যেই সংস্কারগুলো প্রয়োজন, যেমন আমরা বলছি বিচারের কথা আমরা সবসময় বলছি যে একটা দৃশ্যমান বিচারের তো একটা দীর্ঘ প্রক্রিয়া থাকবে, কিন্তু আমরা দৃশ্যমান কিছু অগ্রগতির কথা আমরা জানতে চাচ্ছি। এটাই আমরা সরকারের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই অগ্রগতিটা আমাদের দেখান, অন্তত নির্বাচনের আগের সময়টা। আপনারা যে টাইমলাইন দিয়েছেন তার মধ্যে আপনাদের নেতাদের বক্তব্যে অনেক এরকমই কথা এসেছে যে স্বৈরাচারের বিচার হওয়ার আগে কোনো নির্বাচনে, কিন্তু সেটা তো দীর্ঘ। সেটা না, ব্যাপারটা আমি বলি, সেটা আসলে অনেক ধরনের কনফিউশন, আসলে ব্যক্তিগত জায়গা থেকে অনেকেই অনেক মতামত দিতে পারে। তবে আমাদের দলীয় যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে আমরা আসলে দৃশ্যমান একটা অগ্রগতি চাই। যে কারণ দেখেন, আমরা তো গত 15 বছর আমরা যারা আসলে এই ছাত্র রাজনীতি বা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেছি, তারা কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। যে নির্বাচিত সরকার হলেই যে বিচার হবে, নিশ্চিত হবে, সেটা কিন্তু আমরা দেখিনি। সুতরাং এখানে একটা অনাস্থার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই ম্যান্ডেটের জায়গাটা আছে, এবং সবচেয়ে আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যান্ডেট যদি থাকে এবং ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের সাপোর্ট যদি থাকে, তাহলে কিন্তু এই সরকারের প্রতি, সুতরাং সেই সরকারের আসলে ম্যান্ডেট এটা আছে যে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখানো, সেটা সে পারবে। এবং মানে না, এবং পারবে না, এবং এটার জন্য নির্বাচন প্রলম্বিত করা, সময়টা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করার মানে কোনো বিষয় কিন্তু এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলছি সংস্কার আসলে আমরা এই একই কথা বলছি যে এই যেই একটা সুষ্ঠু নির্বাচন হতে তো বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে, আপনার এটাতে কিন্তু কারো দ্বিমত নাই। সেই সংস্কারগুলো হোক। এবং এখানে স্বপন ভাইয়ের সাথে আমি খুব একমত যে হলো আমরা সংবিধান সংস্কারের কথা কিন্তু একটা নির্বাচিত সরকারের পরে ওনারা বলছেন যে ওনারা সংস্কার করবেন, ওনারা তখন করবেন হচ্ছে অ্যামেন্ডমেন্ট করবেন, সংশোধনী করবেন। এখন সংশোধনী তো আমরা দেখেছি, আমরা 17টা সংশোধনী দেখেছি। এবং আপনি যদি সংবিধানটা দেখেন, এখানে ফুটনোটের জ্বালায় আপনি সংবিধানটা আসলে কোনটা আসলে আপনি মূল সংবিধান এবং কোনটা ফুটনোট, এত কাটাছাড়া সংবিধান আসলে আমরা চাই না। কারণ একটা বাংলাদেশে বুঝতে হবে যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাংলাদেশে
যে একটা আকাঙ্ক্ষা তরুণদের, আপনি যদি বলেন 65% তরুণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এনাদের আকাঙ্ক্ষা তো আপনাদের বুঝতে হবে। এবং এই যে দেয়াল লিখনের মাধ্যমে তারা যে আকাঙ্ক্ষাটি জানিয়েছে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, কোন যুদ্ধের কথা তারা বলছে? এই মানে মানুষের কথা তো মানে শুনতে হবে। এবং দেখেন বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দলগুলো, আমি সবসময় এই কথাটা বলার চেষ্টা করি যে মানুষকে, সাধারণ মানুষকে ভোটার বানায়নি। কারণ ভোট তো যে আমানতটা জনগণের কাছে, আমরা তো নির্বাচনের কথাই বলছি, সেই ভোটটা আসলে একটা চায়ের দামে বিক্রি হতে পারে, একটা বিরিয়ানির প্যাকেটের দামে বিক্রি হতে পারে। সুতরাং আমাদের রাজনীতি সচেতন এবং ভোটার হিসেবে যেই জনগোষ্ঠীর একটা প্রয়োজন ছিল, সেই জনগোষ্ঠীর রাজনৈতিক দলরা নিজেদের আসলে একটা কি বলবো, নিজেরাই হয়তো একটা মানে করতে চাননি মানুষকে ওইভাবে করে শিক্ষিত। সেই জায়গা থেকে ভোটার বানিয়ে রেখেছে, নাগরিক বানায় নাই। হ্যাঁ, এটাও একটা ভোটার বানাইছে, কারণ ভোট তো দেয়, টাকা দিয়ে যেভাবে দেয়, একদম, কিন্তু তাকে নাগরিক বানায় নাই, তার সারা বছরের অধিকারটা সে চাইতে পারে। একদম, যে নাগরিক অধিকার, 5 বছরের অধিকার, এটা চাইতে পারে না, একদিনে শেষ। একদম। কিন্তু এখানে দেখেন এই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু একজন রিকশাওয়ালাও কিন্তু বলেছে যে আমি চাই না যে আমার সন্তানই আবার রিকশা চালক হোক, আমি চাই আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, এবং এটা রাষ্ট্র আমাকে কিন্তু সেটা সেই ইয়েটা আমাকে দিবে, যে হ্যাঁ আমার সেই অধিকারটা দিবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে, এবং এটার কারণে যে সংস্কারগুলো প্রয়োজন, এবং যেটা আসলে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের যেটা পারে, সেই ম্যান্ডেটটা তার আছে, এবং সংবিধানের পরিবর্তন, এবং আমরা যেটা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে, কিন্তু গণপরিষদ নির্বাচন একটা সময়ের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে হতে পারে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে, আমার মনে হয় বিএনপি বড় দল হিসেবে তাদের মধ্যে একটা কনফিউশন, যে তারা এই জায়গাটাতে আপনাদের সাথে বিএনপির কিছুটা মতদ্বৈধতা তৈরি হয়েছে। নিশ্চয়ই ধন্যবাদ শারমিন। আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমি জনাব মাশরুকুর রহমান আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। একটি কথা আমরা যে আলোচনা করছিলাম তাতে এসেছে, সেটি হচ্ছে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে হতে পারে। আপনারা সেখানে দ্বিমত কেন? দেখুন, সহজ করে প্রথমে আমি বলি, শারমিনের একটা কথা, শারমিন নতুন দলে পা রেখেছেন, এটা রাজত্বে খুব পিচ্ছিল পথ, তারপরও এটাকে ওভারকাম করুক, সফলতা কামনা করি। আমি ভোট দিয়ে তাড়াহুড়া করার কথা না। ধরেন 14তে যদি একটা ফ্রি ফেয়ার নির্বাচন হইতো আওয়ামী লীগের নেতৃত্বে, বিএনপি ইলেকশন হতো, কী হতো? হয় বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দল, এই তো, অথবা আওয়ামী লীগ ক্ষমতায়, বিরোধী একটা বড় অংশ নিয়ে বিরোধী দল, এরকমই আন্দোলন হতো। 18 যদি দিনের পর রাত্রে না হইতো, কি হইতো বলেন? ভোট হয় নাই বলে তো ভোটের জন্য আন্দোলন, ভোটের জন্য আন্দোলন, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে তো নির্বাচনের জন্য আন্দোলন। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকেরা জনগণের ফি দিতে হবে। ওরা একটা চার দোকান তো এমপি মন্ত্রী হতে পারে। জনগণ যদি একটা চার দোকানদারকে ভোট দিয়ে বানায়, আপনার করণীয় কি আছে? এই ফেসিস্টকে যদি আবার আওয়ামী লীগকে যদি এদেশে জনগণ ভোট দিয়ে বানায়, আপনি কি করবেন? কিন্তু তাদের এদেশের প্রতিটি ঘরে একজন আওয়ামী লীগ না একজন বিএনপি, দিস ইজ রিয়ালিটি। এটা বাধ্য হবে তো আপনার, ভাই, বললে হবে না তো। যদি এই আওয়ামী লীগকে আবার বানায় ভোট দিয়া, কি করবেন আপনি বলেন? রাষ্ট্রের মালিককে জনগণ, এটা মালিকানা তারা 5 বছর রিনিউ করতে হয়, আপনি করবেন, করণীয় কি আছে? আমরা ফেসিকে দেবো, হ্যাঁ আপনি ব্যান করে দেন, ফেসিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেন, এই পিটাল মুসলিমের মতো ঝুলাই রাখেন, তাহলে হয়তো বাস্তবতা আসেন। ভোট 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 বলেন আপনি, একটা অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন মেয়াদ, কতদিন থাকবেন বলেন? তার ডিউরিং পিরিয়ড কতদিন বলেন? আপনি বলেন সে কতদিন, জি সে কতদিন, কত বছর বলতে হবে না আপনার? সরকার তো বলছে, সরকার তো একটা ঘোষণা দিয়েছে ডিসেম্বর অথবা জুলাই। বলি তো এই যে না, একটা আমাদের যুবক ভাইদের একটা ভুল ধারণা, ভোট করেন কেন? আরে ভাই, ভোটের বিকল্প কি বেরিয়েছে গণতন্ত্রে বলেন? আমি রাজনীতি পছন্দ করি না, ধরেন রাজনীতি বিকল্প গণতান্ত্রিক ব্যবস্থায় এর চেয়ে বিকল্প কি? কারা দেশ চালাবে? কারা কি বেরিয়েছে? আছে, পৃথিবীতে আছে ভোটের ব্যবস্থা বা এই সরকার সেটা বলি না, বিকল্প আছে নাই। এই ভোটের জন্য তো আন্দোলনটা শুরু হয়েছে ভাই, 14 থেকে শুরু করে। এটার জন্য আমাদের শতে শতে মানুষ, আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, শতে শতে মানুষ গুম হয়েছে, জীবন বলতে হাজার হাজার, আমাদের কয়েক লক্ষ মামলা, একজনের 450-500 মামলা। আমাদের তো 5 আগস্ট বিপ্লব না করতে সাজা, আমারই তো সাজা হয়ে যেত না। বলি হ্যাঁ, আপনি বলেন গণপরিষদ না নির্বাচন, কি বিতর্কিত আছে? গণপরিষদ 73-এ কি হয়েছিল? গণপরিষদে কারা? আর পার্লামেন্ট, সংবিধানের একটা লাইন, একটা অক্ষর পরিবর্তন করতে পার্লামেন্ট লাগবে তো, টু থার্ড মেজরিটি লাগবে একটা লাইন পরিবর্তন করতে। কে পরিবর্তন করবেন?
কে করবেন? আপনি 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 যেটা বলছেন শারমিন, আমি আপনি বলেন তো, আওয়ামী লীগ আমল এখন আমলে ঘুষ খাওয়া কি আছে? মিথ্যা কথা বলা কি আছে? আইন 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 আছে। আওয়ামী লীগ আমলে ঘুষ খাইছে, এখন কি আছে নাকি ঘুষ খাওয়া? ঘুষ খাওয়া যায় আছে? নিশ্চয়ই আছে। আর কখনো ছিল না, এখনো ছিল না। কি না হয়েছে? আমি বলছি অন্তর্বর্তী সরকারের আমলে একটা এফআইআর হয়েছে থানায়, একটা চার্জশিট হয়েছে, একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটা ইঞ্জিনিয়ার বদলি হয়েছে, দেখেন একটা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রধানে বদলেছে 16 কোটি আমরা টাকা। এই পর্বে একটু সময় কম পাবো। আর ফ্যাসিস্টের লোক 20 বছর বসা। যে আমি একটু সরাতে পারেনি। জি ভালো জায়গায় তারা বসা। জনাব স্বপন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই বিষয়ে আপনার একটু না, মন্তব্য। এই আমরা একেবারে ছোট জায়গায় আছি। না ছোট্ট জায়গায় কথা বলি। গণপরিষদের নির্বাচনের প্রশ্নে আমাদের একটা আপত্তি আছে এই অর্থে, সেটি হচ্ছে গণপরিষদ মানে হচ্ছে যে নতুন সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট নেওয়া। আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, পুরো সংবিধানকে বদলে দেওয়ার কথা বলছি না। যেখানে যেখানে ফ্যাসিবাদ লুকিয়ে আছে সংবিধানের ভেতরে, ফ্যাসিবাদের ভূত লুকিয়ে আছে, জঞ্জাল লুকিয়ে আছে, সেগুলোকে অপসারণ করতে হবে। সে অপসারণ করবার জন্য আমি শেষ করি। হ্যাঁ। আমি বলেন সংবিধানটা কার জন্য? সংবিধান এক মিনিট, আমার কাছে 2 বছর আমি কথা শেষ করছি। জনগণের জন্য সংবিধান, জনগণের জন্য যখন সংবিধান, যতবার লাগে ততবার পরিবর্তন করতে হবে। জনগণের জন্য সংবিধান যতবার লাগে সংশোধন হবে, অবশ্যই। সংবিধান হবে, অসুবিধা নাই। কিন্তু প্রশ্নটা ভাইয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। এই সংশোধন করবার জন্য পার্লামেন্টে একমাত্র অথরিটি উনি যেটা বলছেন, এই জায়গায় বিনয়ের সাথে ভিন্নতা তৈরি করতে চাই। সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করবার অধিকার নির্বাচিত পার্লামেন্টে থাকবার কথা নয়। কারণ যে পার্লামেন্টের অধীনে আপনি ওত নেন, সেই পার্লামেন্টে সেই সংবিধানের কি সংস্কার করবেন আপনি? আপনাকে সংস্কার করতে হলে পুরো জনগোষ্ঠীর ম্যান্ডেট নিতে হবে। সেই জন্য আমরা বলছি গণভোট অথবা সংবিধান সংস্কার সভা নির্বাচন। এবং বিএনপি ভোট করার কথা বলছে, আমরা সকলে ভোটের কথা বলছি। ভোটের কথা ভোট ছাড়া কোনো উপায় নেই। গণতান্ত্রিক জনগণের ব্যবস্থায় কাছে তো যেতে উনি হবেই। যেটা বললো যে জনগণের তো সবকিছু মালিক, সুতরাং ভোটের জন্য লড়াই করছি, অবশ্যই ভোটের জন্য লড়াই করছি। মানুষের সেই অধিকার আর কি। অধিকার, সেই অধিকারটা সুনিশ্চিত করবার জন্য আপনি ভোট দেওয়ার পরে একদিনের ডেমোক্রেসি, যেমন ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন ওয়ান ডে ডেমোক্রেসি উনি চান না। এর অর্থ হচ্ছে একদিন ভোট দেওয়ার মধ্য দিয়ে, আপনাকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমার সমস্ত অধিকার শেষ, আপনার অধিকার শুরু হলো। সেটি যেন না হয়, প্রতিদিন যেন গণতন্ত্র হয়। সেই গণতন্ত্রের জন্য যে সাংবিধানিক নিশ্চয়তা দরকার, সেই নিশ্চয়তা বিধান করবার জন্য আমরা এই সংশোধনগুলো চাই। সেই ক্ষেত্রে সংস্কার সভা এবং এটা নির্বাচন যে এখন একটু ছোট করে বলি, একেবারে না শেষ পর্যায়ে আছি তো। ভাই যে সংস্কারগুলো চান, আমি যেগুলো চাই, শারমিন যেগুলো চাই, সেগুলোই তো হবে। সেই এর ঐক্যমত্যটা বাইরে তো তো কিছু দরকার। হবে না। সেগুলো হওয়ার ক্ষেত্রে উনি বলছে আমি নির্বাচিত, আমার পার্লামেন্ট করবে। আমরা বলছি সাথে সংস্কার সভাটা যুক্ত করেন, তাহলে ন্যাশনালের কাছে ম্যান্ডেট হয়ে যাবে, যেটা পুরো ন্যাশনাল ম্যান্ডেট, শুধু বিএনপির ম্যান্ডেট না। বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সেই করবে। আরেকটি কথা বলি শেষ করতে, একদম এক লাইনে, সেটি হচ্ছে যে বাংলাদেশের এই জনগণের যে জন আকাঙ্ক্ষা, এটি ভোট তো গণতন্ত্রের পথে ফেরার কার্যকর মাধ্যম, কিন্তু এর বাইরেও অনেক কাজ আছে, যে কাজগুলোকে মানুষকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা, সংবিধানকে সুসংহতা সুরক্ষা দেওয়া থেকে অনেক কিছু। 2008-এ শেখ হাসিনা তো ভোটের মাধ্যমে আসছে রে ভাই। শেখ হাসিনা যে কারণে ফ্যাসিবাদ হলো, যে কারণে ফ্যাসিজম কায়েম করলো, সেই ব্যবস্থাগুলোকে আপনি চিহ্নিত করবেন, যে সেই ব্যবস্থাগুলোকে সেগুলোকে আপনি অপসারণ করতে হবে। যে অপসারণ না করে যদি আপনি বসিয়ে দেন, সার্বিক তো সেই কাজটাই করবে। যে সবশেষ শারমিন 1 মিনিট। মানে এই মানে ঘুরে ফিরে তো একই কথা আসছে, সেটা হচ্ছে যে ওই ফ্যাসিবাদী ব্যবস্থাটা যদি আমরা না ভাঙতে পারি, সেখানে যদি আমরাও কখনো ক্ষমতায় আসি, তাহলে আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে না উঠি, সেই বন্দোবস্তটাই করতে হবে। আমরা সেটাই বলছি। কিন্তু আপনাদের সবার তো ঐক্যমত হওয়াটা জরুরি। অবশ্যই ঐক্যমত হওয়া, এবং এখানে কিন্তু আপনাদের তো মতভেদ কি দীর্ঘ হচ্ছে? না না না, এখানে এখন যে আলোচনা হলো সেখানে এখন আলোচনাও কিন্তু আমরা সংস্কারপন্থী, যে এটাতে কিন্তু কোনো দ্বিমত নাই। তবে সংস্কারটা কিভাবে হবে, সবাই সংস্কার, ওয়ে অফ এক্সিকিউশনটা কি হবে, ওয়ে অফ এক্সিকিউশনটা কি হবে, সেটা নিয়ে তো একটু মানে কোনো না কোনো ভাবে একটা কম্প্রোমাইজে আসতে হবে। তো সেটার জায়গা থেকে আমার মনে হয় যে সেটা আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে হওয়া উচিত। কারণ এটা হচ্ছে কোনো নির্বাচিত সরকারের ওই মৌলিক কাঠামোটা, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করার ম্যান্ডেট নাই। এবং অন্যান্য দেশের সংবিধানও যদি দেখেন, আমাদের দেশের সংবিধান যদি দেখেন, আমাদের দেশের সংবিধান অনেকখানি আইনের বই, যতটা না আসলে মানুষের অধিকার রক্ষার বই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের আসলে সংবিধানে মৌলিক বিষয়গুলো আনতে হবে। মানে পাতার পর পাতা এতগুলো অনুচ্ছেদের থেকে আমাদের কাছে মনে হয় যে ছোট আকারে, কনসাইজ আকারে, এরপরে নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার তাদের মতো করে আসলে সংশোধনী করবে কোথাও যদি প্রয়োজন হয়। তবে মৌলিক জায়গাতে আমাদের একমত হয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এই জায়গাতেই করবে। একটাই পার্লামেন্ট হবে, এবং গণপরিষদ যারা করবে তাদের একটা টাইম, আপনারাই জিতবেন। না না না, আপনারাই জিতবেন না। এখানে গণপরিষদে
যারা জি। নির্বাচিত হবে পরবর্তীতে এরাই পার্লামেন্টের মেম্বার হবে। জি 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 হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নাই। জি হইলটা তারা সত্তরের নির্বাচন আপনি জানেন না, শত্রু তাই হয়েছে। ওইটাই তো পৌর পরিষদ আলা পরে এরা পার্লামেন্ট হিসেবে ডিক্লেয়ার হয়েছে। হয়েছে তো, পরে সেটাই তো বলছি। তাইলে হইল কি, সেই তাইলে তাই একই হইল কি, কথা বলছি। গণপরিষদ হলে নতুন সংবিধান প্রণয়ন করার অধিকারটা সংবিধান পেয়েছিল, অধিকার অধিকারটা পায়, আপনার সংস্কার করার অধিকারটা পায়। আরেকটা যেটা ছিল পার্লামেন্টে আপনি বিএনপির সদস্য নির্বাচন করা গণভোটে হলো। আমাদের- ব্যবস্থা আপনাদের আমরা বলছেন, এটার আমরা বিকল্প একটা হিসাবে গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। গণভোটটা চাইছি। আমরা এই বিষয়ে কথা যে পার্লামেন্টে দিলাম একটা ভোট দিয়ে তোমাদের 5 বছরে না, ওই যে যেটা গণভোট ছিল একটা জি, আমরা রাষ্ট্রের বড় একটা বিষয় আর সংবিধান ঢুকাই দিলে বাদ দিতে হলে গণভোট দিয়ে দাও। জি আমরা আর আমরা সময় দিতে গণভোট পারছি না। প্রস্তাবও করছি, সেটাও করছি গণভোটের কথা যে আমরা আপনি বলছি। এই ম্যান্ডেটগুলো নেন, যারা এগুলো গোপন, একমত হয়ে আমরা আপনি আসলে গণভোটে এই নেন। বিষয়ে অন্য আলোচনায় আমরা হয়তো আরো একদিন অন্য এভাবে এই নিয়ে আলোচনা করতে পারবো। আজকে এখানে একটা কথা শেষ শেষ করতে হবে। আমরা ঐক্যমত্য চাই। দর্শক, এই ছিল আজকের আয়োজনের আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।